ধরা যায় তাহলে সে খুব রাগী, উত্তেজনা প্রবণ। তো আমি সেটাই একটু কনফিউশনের মধ্যে পড়েছি যে এইখানে কি সাইলেশিয়া দেওয়া যেতে পারে। হ্যাঁ, উত্তেজনা প্রবণতা তো সাইলেশিয়াতে আছেই, আগের দিনই বলেছিলাম। সাইলেশিয়াও রাগী, যথেষ্ট স্টাবর্ন, মানে জেদি। কিন্তু সাইলেশিয়া ওই ভয় পায়, মানে ঝগড়া করতে ভয় পায়। এবং বলেছিলাম যে নিজেকে ধরে রাখে, যাতে সে ঝগড়া না করে, কোনো রকমে নিজেকে চেপে রাখে। কিন্তু তারও খুব রাগ হয়, সুতরাং রাগী যে সাইলেশিয়া নয় সেরকম কিন্তু ব্যাপার নয়। আর আপনার বাম দিকের মাথা ব্যথা তো হতে পারে, কেন হবে না? বাম দিকের মাথা ব্যথার সঙ্গে বমি থাকলে কিন্তু সাইলেশিয়ার অন্যান্য লক্ষণ। আপনি কি দিয়ে কাজ পেয়েছেন বলছেন তো? হ্যাঁ, 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 তো একদম। সেটাই তো শেষ কথা, দিয়ে কাজ পেয়েছেন। এবার সেটা কাজ পেয়েছেন মানে সেটা আমাদের অবজার্ভ রাখতে হবে পরবর্তীকালে, যে লক্ষণ কোন দিকে যাচ্ছে, সেটা সাস্টেন্ড এফেক্ট হচ্ছে নাকি সাইলিশিয়ার। সাইলিশিয়ার লক্ষণ থাকলে নিশ্চয়ই সাইলিশিয়া কাজ করবে। অন্যান্য লক্ষণ থাকলে, শুধুমাত্র বাম দিকের মাথা ব্যথা বমিতে এইটুকুনি লক্ষণে তো হবে না, বা ডান দিকের মাথা ব্যথা বা বমি এই লক্ষণেও হবে না, তার সঙ্গে অন্যান্য সাইলিশিয়ার লক্ষণ যদি থাকে নিশ্চয়ই দিতে পারবেন। এবং আপনি যখন কাজ পেয়েছেন নিশ্চয়ই অন্য কিছু লক্ষণ ছিল সাইলিশিয়ার, তাই কাজ হয়েছে। ধন্যবাদ। আমাদের আজকের আলোচনা সম্পর্কে দু একজন কমেন্টস করেছেন, আমি তাদের কমেন্টগুলো একটু পড়তে যাচ্ছি। দীপেন পাল বলেছেন খুব সুন্দর আলোচনা হচ্ছে। একে সরকার সাগর স্যার বলেছেন অসাধারণ আলোচনা। রুবেল গোমেজ এক্সেলেন্ট। দীপ্তি ঘুরিয়া স্যার ক্লাস খুব ভালো লাগলো। পার্থ সাহা খুব সুন্দর আলোচনা। এম এস কাউসার থ্যাঙ্কস কুনাল স্যার। পিবি হোমিও সত্যি অসাধারণ আলোচনা, ধন্যবাদ স্যার। সরোজ কুমার রায় অসাধারণ স্যার। শাইলা জেরিন অসাধারণ। আহ, সত্যি অসাধারণ ক্লাস, এটা বলেছেন সাবিয়া মোস্তারি ইভা। নিশাত নওরিন বলেছেন হৃদয়গ্রাহী মনোমুগ্ধকর আলোচনা। জাহাঙ্গীর আলী কুণাল ভট্টাচার্য স্যারকে অসাধারণ ক্লাস উপহার দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাহবুব পারশা কুণাল স্যার থ্যাঙ্কস ফর এক্সেলেন্ট লেকচার। পলাশ ব্যাপারে অসাধারণ আলোচনা, স্যারকে আন্তরিক ধন্যবাদ। এমনি আরো অনেকেই স্যারের আলোচনা সম্পর্কে মতামত বা তাদের ব্যক্ত করেছেন। এখানে আরেকটা প্রশ্ন আমি নিচ্ছি, ডাক্তার মোহাম্মদ রাইসুল ইসলাম খান। তিনি বলেছেন যে প্রায় মাথার দিকে ঠিক ঘাড় থেকে উপরের দিকে ব্যথা হয়, এটা সম্ভবত উনি অক্সিফোর্ড রিজনকে বুঝিয়েছেন কিনা। বিকাল 4টা-5টার মধ্যে শুরু হয়, অনেক সময় ঘুমের আগ পর্যন্ত থাকে। এই পর্যায়ে কি করা যায় যদি জানাতেন। আমি কুণাল স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করবো, এটা যদি সাইলেশিয়ার সাথে সম্পর্কিত হয় বা অন্য কোনো মেডিসিন থাকে স্যার একটু যদি বলতেন। স্যার, এটা মেডিসিন এইভাবে ঠিক বলা যাবে না, এটা দেখতে হবে। এটা তো পার্টিকুলার সিমটম আপনি অবশ্যই লক্ষ্য করেছেন। মাথা ব্যথা ঘাড়ের বাম দিক থেকে বললেন তো, ঘাড়ের বাম দিক থেকে শুরু হয়ে উপর দিকে যায়। এর সঙ্গে যদি অন্যান্য সিমটমও কিছু নেওয়া যায়, তার ডিজায়ার, অ্যাভারশন, জেনারেল সিমটম যেগুলো, তার লক্ষণটা কিভাবে শুরু হলো, তার ইটিওলজি বা কারণ কিভাবে শুরু হলো। ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যার যেটা বারবার বলেন যে লক্ষণ কিভাবে তৈরি হচ্ছে, লক্ষণ কিভাবে শুরু হচ্ছে, কিভাবে সিমটমটা আসছে, সেইটা অবশ্যই আমাদের নজর রাখতে হবে। এই লক্ষণগুলো দিলেই তবেই ওষুধের পার্টিকুলার সিলেকশন হবে, না হলে কিন্তু ব্যর্থ হওয়ার চান্স বেশি। শুধুমাত্র ঘাট থেকে উঠে বাম দিকে যায় এটুকুনি বললে, মানে এর উপরে যদি মেডিসিন বলি সেটা খুবই ভুল উপদেশ দেওয়া হয়ে যাবে। অন্যান্য লক্ষণগুলো স্যার আপনি নজর করুন, অন্যান্য লক্ষণগুলোর সঙ্গে নিশ্চয়ই কোনো একটা মেডিসিন আসবে, তার সঙ্গে শুধু মিলিয়ে দেখে নিতে হবে জেনারেলিটি এর সঙ্গে যে সিমটমগুলো আসছে তার সঙ্গে রেপার্টরি দেখে বা মেটেরিয়ামেটিকে দেখে ওই মেডিসিনে এই সিমটমটা আছে নাকি। যদি দেখা যায় যে জেনারেলিটিস কভার করছে, তাহলেও সেই মেডিসিনটাই আপনি দেবেন যেটা জেনারেলিটিসে আসছে। এই শুধুমাত্র এই লক্ষণটার উপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে আসবেন না। এইটুকুনি আমার যেটুকু অভিজ্ঞতা আমি বললাম। এবার আরো অভিজ্ঞ স্যারেরা আছেন, আমার থেকে অনেক বেশি অভিজ্ঞ, তারাও যদি এই বিষয়ে কিছু বলেন, স্যারকে একটু উপদেশ দেন, তাহলে ভালো হয়। আমি স্যারের নিশ্চয়ই ডাক্তার রাইসুল ইসলাম খান উনি আপনার উত্তরটি পেয়েছেন। আমরা জানি যে সাইলেশিয়া
এমনিতেই বাইরে খুব ভদ্রলোক, যদিও ভিতরে বেশ রাগ আছে, কিন্তু বাইরে খুব ভদ্রলোক। এই ভদ্রলোকের একটা দোষ আছে, কৃপণ, হিসেবি, টাকা জমাতে পছন্দ করে। এই কৃপণ মানুষটার কথা মনে পড়তে আমার এক কৃপণের গল্প মনে পড়ে গেল। এক ভদ্রলোক খুব কৃপণ ছিল। তো একবার খানিকটা জমি কিনবে, তো তার টাকা শর্ট পড়ছে 20,000, 80,000 টাকা জোগাড় হয়েছে, 20,000 শর্ট পড়ছে। তার জমির পাশে এক ভদ্রলোক জমি বিক্রি করবে। এখন টাকা এই 20,000 বউর থেকে নিবে। কিভাবে নিবে? বউর মালা বিক্রি করে নিবে। ধান খেতে বসে বউকে বলছে যে দেখো, পাশের জমিতে বিক্রি করছে, 80,000 টাকা আছে আমার, আর 20,000 হলে জমি হয়, কিন্তু 20,000 টাকা তো আমার কাছে নাই, জমিটা তো হাত ছাড়াবে। বউ বলছে যখন টাকা হবে তখন কিনবা, টাকা নাই তা কেনার দরকার কি? আর পাগলি, পাশের জমি একটু পরে পাওয়া যাবে না, তোমার তাহলে চেষ্টা করবো। কিভাবে চেষ্টা করবো? তুমি একটু সহযোগিতা করলে হয়। কিভাবে? তো বলছে যে 20,000 শর্ট পড়ছে, তোমার মালাটা যদি দাও, এটা বিক্রি করলে 20,000 টাকা হয়ে যায়, তাহলে আমার জমিটা হয়ে যায়। বউ বলছে তুমি যে কিপটা, আমি তোমাকে মালা দিব না। তো বলছে পাগলি শোন, মালাটা বিক্রি করে দিই, এখন 1 ভরি তো আছে, আমি তোকে 2 ভরির মালা 6 মাস পরে বানিয়ে দেবো, যা। ও মহিলারা একটু লোভী হয় অনেক সময়, আবার বিপদ যেন না আসে। আমাদের এখানে আবার নারী ডাক্তাররা আছে, মানে কেউ কেউ আর কি, আমি আপনাদের কথা বাদ দিয়ে বলছি। তো এখন বউ চিন্তা করছে 1 ভরি মালা দিয়ে যদি 2 ভরি পায় 6 মাস পরে, তার সমস্যা কি? এখন মালা দিয়ে দিয়েছে, জামাই বিক্রি করে জমি কিনে ফেলেছে। এখন 6 মাস যায়, 1 বছর যায়, মালা আর দেয় না। এখন বউ একদিন বলছে তুমি আমাকে বললে 6 মাস পরে মালা বানিয়ে দিবে 2 ভরি, এখন 1 বছর যায়, তুমি তো 1 ভরিও দাও না। তো বলছে তুমি মালা দিয়ে কি করবে? মালা দিয়ে কি করবো মানে, আমি মাঝে মাঝে সাজবো। তো বলছে কার জন্য সাজবে, কাকে দেখাবে? তো বলছে তোমার জন্য সাজবো, তোমাকে দেখাবো। বলছে পাগলি, তোকে যদি মালা ছাড়াই আমার সুন্দর লাগে, তোর মালার দরকার কি? এখন বক্তব্য হচ্ছে যে মালা ছাড়াই যদি সুন্দর লাগে, মালার দরকার কি? তার মানে সে আর মালা করে দিবে না। তো সাইলিশিয়ার মানুষেরা হলো এরকম কৃপণ এবং হিসেবি। সুতরাং যদি কারো স্বামী সাইলিশিয়ার হয়, অনুগ্রহ করে জমি কেনার সময় কিন্তু কেউ মালা বিক্রি করে দিবেন না, মনে রাখবেন। স্যার, কৃপণ তো লাইকোপোডিয়ামের সাথে সাইলেন্সিয়ার কৃপণতার তফাৎ কি কৃপণ স্যার? অনেক ওষুধে আছে, কিন্তু আমরা তো আজকে লাইকোর আলোচনা করছি না। ব্রায়োনিয়াও তো কৃপণ, আমি তো আজকে ব্রায়োনিয়ার আলোচনা ব্রায়ানের করছি না। কৃপণ তাই রাখতে না, হবে আলোচনা কিন্তু সাইলিশিয়ার। এই সাইলেন্সিয়ার কৃপণতার ভাবটা কিরকম স্যার, যদি একটু বলতেন। পরে আসি, আচ্ছা, আলোচনা ঠিক শেষ আছে হোক না। আপনি যত ঠিক প্যাঁচ আছে লাগাবেন শেষে লাগান, এখন লাগালে তো হবে না। ঠিক আছে স্যার। যেমন করে আগের দিন আমাদের অমরনাথ স্যার বলছিলেন, অথবা আমাদের অন্য মনীষীরা বলেন যে একটা বড় লক্ষণ, একটা গুরুত্বপূর্ণ লক্ষণ রোগীর দিকে তাকিয়ে আমরা যদি বের করতে পারি, তবেই কিন্তু আমাদের ওষুধ নির্বাচন অনেকটা হয়ে যায়। যদি আমার দর্শন থাকে ভিতরে, তাহলে একটা দুটা বড় লক্ষণ আমরা বুঝতে পারলে, জানতে পারলে, দেখতে পারলে কিন্তু ওষুধ নির্বাচন অনেকটা সুবিধা হয়ে যায়। যেমন ইগনেসিয়ার বেলায় বলছিলেন দীর্ঘশ্বাস, কিছুক্ষণ পর পরই দীর্ঘশ্বাস পড়ে। ঠিক সাইলেশিয়ার মানুষেরা, আপনি কেস টেকিং এর সময় কখনো যদি শুনেন মাছের কাঁটা ভীষণ ভয় পায়, যে কারণে সে মাছ খেতেই চায় না। ছোট মাছ তো অবশ্যই নয়, বড় মাছ খেলেও খুব সাবধানে বেছে বেছে খায়। অথবা এই যে এখন টিকা দেওয়ার মৌসুম চলছে, আপনি সাইলেশিয়ার রুগীকে টিকে দিতে নিতে পারবেন না সহজে। ওর ইঞ্জেকশনে ভীষণ ভয়, মানে নিডিল ঢোকাবেন, এটা তার ভীষণ ভয়। এই মাছের কাটার ভয়, ইঞ্জেকশনের ভয়, এরকম গুরুত্বপূর্ণ একটা দুটো লক্ষণ দিয়েও কিন্তু আপনার মনকে ওই ওষুধের দিকে তাকাতে বলবে। আমি বলছি না যে মাছের কাটা ভয় হলে আপনি সাইলেশিয়া দিয়ে দেবেন, বিষয়টা এরকম নয়। ইঞ্জেকশনে ভয় দেখলে আপনি সাইলেশিয়া আর ক্যালকেরিয়া কার্ব দিবেন, বিষয়টা এরকম নয়। জাস্ট একটা লক্ষণ আপনার একটা ওষুধকে স্মরণ করিয়ে দেয়। এরপরে আপনার কেস টেকিং আপনাকে একটা সমাপ্তির জায়গায় নিয়ে যাবে, একটা সমাধানের জায়গায় নিয়ে যাবে। অনেক পেশেন্ট দেখা যায় যে যারা মাছের কাটায় ভীষণ ভয় পায়, তাদের মধ্যে ম্যাক্সিমাম সাইলেশিয়ার পেশেন্ট। কেস টেকিং এ তাই বলে, কেস টেকিং এর শেষে গিয়ে পাওয়া যায় মানুষটা সাইলেশিয়ার। অর্থাৎ সাইলেশিয়ার মানুষদের মধ্যে এভারেজে মাছের কাটার ভীষণ ভয়, যে কারণে এরা ভীষণ ভয় পায় মাছ খেতে। খাওয়া দাওয়ার কথা উঠলে আমি ভাই মাছ খাই না কেন, আমার কাঁটায় ভীষণ ভয়। আমি একটা লক্ষণ দিয়ে অনেক সময় সাইলেশিয়ার অনেক পেশেন্টের
দিকে তাকাতে আমাকে সহযোগিতা করেছে। পরে দেখা গেল তার ইত্যাদি ইত্যাদি যত লক্ষণ আছে গুরুত্বপূর্ণ, সেগুলো সাইলিসিয়া কাভার করছে। তো এই যে দর্শন, দর্শন অনেক সময় আমাদের একটা ঔষধ নির্বাচনে খুব সহযোগিতা করে। সাইলেসিয়ার মানুষেরা ঘুমের ঘরে বিছানা থেকে উঠে হেঁটে বেড়ায়। এই তুমি এই বাচ্চা, তুমি এই তুই ঘুম থেকে উঠে হেঁটে বেড়াচ্ছিস কেন? ও কেন হেঁটে বেড়া জানো? ঘুমের ঘরে হেঁটে বেড়াচ্ছে। কেলিবাইক্রমে কিন্তু এই লক্ষণটা আছে। এটি কিন্তু সাইলেসিয়ার একটা বিশেষ লক্ষণ। আমরা অমাবস্যা পূর্ণিমায় বৃদ্ধির কথা শুনি বা বলি, মূলত একেবারেই যদি সবচেয়ে বেশি কাভার করে, তবে প্রত্যেকটা পূর্ণিমায় এর নানা ধরনের রোগ লক্ষণ দেখা দেয়। তার ম্যাক্সিমাম রোগ লক্ষণ পূর্ণিমার সময় বাড়ে, অর্থাৎ পূর্ণ চাঁদ, যখন চাঁদটা ফুল চাঁদ, যেটাকে আমরা বলি ফুল মুন, পূর্ণ চাঁদ, এই সময় তার রোগ বেশিরভাগই বাড়ে। সাইলেশিয়ার কোন জীবজন্তুতে কামড়ালে যদি বিষক্রিয়া হয়, সাইলেশিয়া কিন্তু এই ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ মেডিসিন। যেটা আমাদের কুনাল স্যার বলছিলেন, স্তনের বোঁটা বসে যায় যদি কারো, তাহলে কিন্তু মাথায় রাখতে হবে, স্তনের বোঁটা শুকিয়ে যায় বা যদি বসে যায়, তাহলে মনে রাখবেন যে এই পেশেন্টের ওভারিতে একটা সমস্যা দেখা দিয়েছে। আপনি পরীক্ষা নিরীক্ষা করাবেন, ওভারির সমস্যা ধরা পড়বে। সাইলেসিয়ায় স্তনের বোঁটা বসে যাওয়া এটা গুরুত্বপূর্ণ লক্ষণ। এটি সাসাপেরিলের মধ্যেও আমরা কিন্তু পাই। এই স্তনের বোঁটা বসে যাওয়াটা সাসাপেরিলের মধ্যেও কিন্তু আছে। আমরা ছোট বাচ্চাদের ট্রিটমেন্টের সময় আমরা জানি যে যে সমস্ত বাচ্চাদের মাথার হাড়, ঘাড়ের হাড়, মেরুদণ্ডের হাড়, এই হাড় পুষ্ট হতে দেরি হয়, দেরিতে হাঁটতে শিখে, দেরিতে দাঁত গজায়, এই ইত্যাদি ইত্যাদি ওষুধগুলোর মধ্যে যেমন ক্যালকেরিয়াভাস, ক্যালকেরিয়াকাল, সাইলিসে ইত্যাদি ইত্যাদি আছে। যদি কখনো কোনো বাচ্চার মা বলে যে বাবা আমার বাচ্চাটার বয়স তো 4 মাস পার হয়ে গেল, এখনো ঘাড় সোজা হচ্ছে না, ঘাটটা সোজা রাখতে পারছে না, ঘাটটা বাঁকা হয়ে যাচ্ছে, মনে রাখবেন এই শিশুটি যদি বড় হয় তাহলে মানসিক প্রতিবন্ধী হবে। যে কারণে যত দ্রুত সম্ভব এই বাচ্চাটির ঘাড় যাতে মজবুত হয়, সোজা হয়। যে কারণে আমাদের লক্ষণ সাদৃশ্যে যদি সাইলেসিয়া আছে, সাইলেসিয়া অন্য কোনো ওষুধ আসলে সেটি অন্য কোনো ওষুধ, কিন্তু মাথায় রাখতে হবে এই লক্ষণটি একটা নির্দেশ করছে যে এটি ভবিষ্যতে 4 মাস পার হয়ে গেছে, ঘাড় সোজা হচ্ছে না, ভবিষ্যতে এই বাচ্চাটি মানসিক প্রতিবন্ধী হবে। ঠিক যেমনটা কোনো বাচ্চার নখ যদি আমরা দেখি যে সরু, লম্বা, চওড়া নয়, তাহলে বুঝতে হবে বাচ্চাটি যখন বড় হবে তার মেরুদণ্ড দুর্বল হবে। ঠিক অনুরূপ ভাবে যদি আমরা দেখি যে কোনো শিশুর নখ পাতলা, খুব পাতলা, কাগজের মতো ফিরফিরে পাতলা এবং ঢেউ খেলানো, তাহলে বুঝবো যে এই বাচ্চাটি যখন বড় হবে তখন তার মেরুদণ্ড বাঁকা হবে। এই যে ইন্ডিকেশন, এই যে দর্শন, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা এগুলো সাইলেসিয়া কিংবা ক্যালকেরিয়াপাস এই টাইপের ওষুধগুলোর মধ্যে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাই। আমাদের স্যার আজকে সিংহভাগ সময় মাথা ব্যথা নিয়ে আলোচনা করছিলেন। মাথা ব্যথার পার্টিকুলার একটা কজেশন আছে। পার্টিকুলার কজেশনটা হচ্ছে যৌবনকালে যদি কারো গুরুতর কোনো অসুখ হয়, যৌবনকালে কোনো মানুষ যদি কোনো গুরুতর অসুখে দীর্ঘদিন ভোগে, তারপরেই তার এই গুরুতর অসুখে ভোগে, তাই গুরুতর অসুখে ভোগার পরেই তখন এই যুবক কিংবা যুবতীর দীর্ঘস্থায়ী মাথা ব্যথা হয়। তাহলে কজেশনটা কি পেলাম, পার্টিকুলার কজটা কি পেলাম, যে কোনো যুবক বা যুবতীর যদি গুরুতর কোনো অসুখে ভোগার পরে মাথা ব্যথা হয়, তাহলে এই মাথা ব্যথাটা হয় দীর্ঘস্থায়ী মাথা ব্যথা। সাধারণত মাথা ব্যথাটা ঘাট থেকে শুরু করে, মেরুদণ্ড থেকে শুরু করে, ঘাট থেকে শুরু করে মাথার উপর দিয়ে গিয়ে ডান চোখ পর্যন্ত মাথা ব্যথাটা বিস্তৃতি লাভ করে। এটি সাইলিসের একটা বিশেষ স্পেসিফিক লক্ষণ, এবং এই ব্যথাটা যদি বাম চোখে বিস্তার লাভ করতো তাহলে স্পাইজেলিয়া। ব্যথাটার ধরন কি? চাপ ধরা ফেটে যাওয়া মাথা ব্যথা, যেন চোখের ভিতর থেকে পদার্থটা ঠিকরে বের হয়ে আসবে। মাথা ব্যথার কারণে অনেক সময় বমি বমি ভাব কিংবা বমি হয়ে যায়। বিশেষ করে যদি এই অবস্থায় একটু বেশি পরিমাণে প্রস্রাব হয় তাহলে তার মাথা ব্যথাটা উপশম হয়। অনেক সময় তাপ দিলে কিংবা চেপে ধরলেও খানিকটা উপশম হয়। ছাত্রছাত্রীদের পড়ালেখার কারণে, অর্থাৎ
ব্রেনের কাজ করার জন্য মাথা ব্যথা হতে দেখা যায়। বিশেষ করে যুবক যুবতীদেরই সাইলেসিয়ায় বেশিরভাগই মাথা ব্যথাটা আমরা লক্ষ্য করতে পারি। মাথা ব্যথার বৃদ্ধির একটা টাইম তো নিশ্চয় আছে। কোনো কোনো মনীষী বলছে সকাল দুপুর সন্ধ্যা, কোনো মনীষী বলছে রাত্রের দিকে বেশি বাড়ে। তবে পূর্ণিমা এই টাইমটাই বেশি মাথা ব্যথা হতে দেখা যায়। আমাদের কোনাল স্যার খুব সুন্দর করে বলছিলেন যে সমস্ত মানুষদের মলদ্বারে ঘন ঘন ফোড়া হয়, এটা কিন্তু টিউবারকুলোসিসের কারণেই হয়। এখন মলদ্বারের ফিস্চুলা কিংবা এই যে পুলস্রাব যদি অপারেশন করে হোক কিংবা অন্য কোনো বাহ্যিক কোনো কিছু লাগিয়ে বন্ধ করা হয়, তাহলে স্যার বলছিলেন বেশ কয়েকটা রোগের কথা, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যেটাকে আমরা বলি খুব মারাত্মক ধরনের যক্ষা রোগ হয়। যে কারণে এই ফিস্চুলা অপারেশন অন্তত পরিচিত বা কাছের লোকজনকে বারণ করা উচিত, যে তার ভবিষ্যতে কিন্তু একটা মারাত্মক সমস্যা, বিশেষ করে যক্ষার মতো রোগ হলে তার জন্য তো ভীষণ বিপজ্জনক একটা অবস্থা তৈরি হয়। সুতরাং এই জায়গা থেকে আমরা যতটা সম্ভব আমরা আমাদের জানাশোনা কাছের লোককে বারণ করবো, অন্তত অপারেশন নয় কিংবা বাহ্যিক কোনো কিছু, এক্সটার্নাল কোনো কিছু যেন ব্যবহার না করে। তা আমাদের সাথে আজকে অনেক মনীষী আছেন যারা আলোচনা করবেন, স্যারের আলোচনার সাথে আরো কিছু সম্পৃক্ত করবেন। আসলে সাইলেসিয়ার গুরুত্বপূর্ণ লক্ষণ একদিন আমি বলেছি, আমাদের সম্মানিত কুনাল স্যারও বলেছেন, ওই কথাগুলো আর রিপিট আমরা না করি। সাইলেসিয়া খুবই ভীতু মানুষ, বিশেষ করে খুব 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 খেয়াল রাখবো আমরা পুরো কেস টেকিং এ যা যা দরকার সাইলেসিয়া সব। তবে একটা জিনিস একজন মনীষী বলছে যে এরা পরিশ্রম করলে এদের শরীরের ওপর অংশ ঘামে যায়। তা আমরা জানি পরিশ্রম করলে মানুষের শরীর গরম হয়, ঘামও হয়, কিন্তু এর একটা পিকুলিয়ার লক্ষণ আছে যে পরিশ্রম করলে তার শরীরের ওপর অংশ ঘেমে যাবে, কিন্তু তার গায়ে হাত দিয়ে দেখবেন গা একেবারে ঠান্ডা হয়ে আছে। এক যুবক বিয়ে করেছে, বিয়ে করে বউ বিকালে বাসায় নিয়ে এসছে, সন্ধ্যার পরের থেকে সে আর নাই, নাই 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 নাই। বন্ধুর বাড়ি পালিয়ে গেছে দূরে। জামাই কই গেল, বাড়ির লোকজন তা হাই উতাস, পরে যা খুঁজে পাওয়া গেছে যে সে দূরে আছে, কিন্তু বাড়ি সে আসছে না। কেন আসছে না? তার একটাই ভয়। সাইলেসিয়ার মধ্যে একটা ভয় সবসময় কাজ করে, যে কোনো কাজ শুরুর আগে আমার ইমেজ ঠিক থাকবে তো আমি কাজটা করতে পারবো। তো লাইকোর মধ্যে এই ভয়টা আছে, লাইকো চিন্তা করে আমি পারবো কিনা। আর সাইলেসিয়া মনে করে কাজটা যথার্থভাবে যদি না পারি তাহলে আমার ইমেজ নষ্ট হবে। ইমেজ নষ্টের ভয়ে সাইলেসিয়া পরীক্ষা বলেন যে কোনো কাজ বলেন সে খুব ভয় পায়। তো ঠিক বিয়ে করেছে, পালিয়ে গেছে, যদি আমি বাসরাতে ঠিক মতো আমার পুরুষের পরিচয়টা দিতে না পারি তাহলে তো আমার ইমেজ শেষ। এই ভয়ে বিয়ের রাতে পালিয়ে গেছে, খবর নাই খবর নাই খবর নাই। এরপরে প্রায় 7 দিন তো নাই, মানে এটা বিশ্রী অবস্থা। পরে তাকে ডাক্তারের কাছে নিয়ে আসা হয়েছে। কেন এমনটা? তো ওই একটা কথা, যদি আমি যথাযথভাবে আমার দায়িত্ব পালন করতে না পারি তাহলে তো আমার ইমেজ শেষ। তাকে সাইলেসিয়া টেনেম, কারণ হলো এই যে তার, এটি কিন্তু মানসিক লক্ষণ, এই যে মানসিক ভয়টা, এটি ভয়টা মানসিক লক্ষণ। 2টো ডোজ খাওয়ার 15 দিন পরে এখন সে শেষ চাইতে বন্ধুকে বলছে শ্বশুর বাড়ি যাবো। কেন? আমার ওই ভয়টা কাটিয়ে গেছে। অসাধারণ একটা যে টেনেম পাওয়ারের ওষুধ, 15 দিন পরে তার মনে এই ভয় চেঞ্জ হয়ে আসছে, এখন সে শ্বশুর বাড়ি যাবে। সে শ্বশুর বাড়ি গেছে, সংসার ঠিক আছে, অথচ প্রথমে যা ঘটিয়েছে তাতে উভয় পক্ষের আলাপ আলোচনা এরকম যে বোধহয় জামার সমস্যা আছে আর ভাত খাইতে দেওয়া যাবে না, বউ টিকবে না। তো সংসার ভেঙে যাওয়া সংসার, হোমিওপ্যাথি এইসব ওষুধগুলো মন্ত্রের মতো রেজাল্ট আনে, ভাঙা সংসার জোড়া দেয়, এমন অনেক মজার মজার ঘটনা আছে। আমি যেদিন ফসফরাস পড়াবো, আমি আমার সাথে সাগরের কথা হয়েছে, এর মধ্যে একদিন ফসফরাস নিয়ে আলোচনা হবে।
সেদিন ফসফরাসের একটা রুগী চিত্র বলবো, যদি সাগর আমাকে ওই দিন মনে করে। এটা একটা খুব ইন্টারেস্টিং রুগী চিত্র আছে আমার, সেই রুগীটা ছিল আমার। তো আজকে সবাইকে ধন্যবাদ। আমি আর আলোচনা না বাড়াই, কারণ বক বক করে সময় নষ্ট করছি। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। যাওয়ার পেশেন্ট এসেছিল, পেশেন্টটা গামছা দিয়ে মুখতে গেছে, গামছার মধ্যে যে শোয়া পোকা ছিল সেটা না দেখে যেই চোখে মুখে ঘষতে আরম্ভ করলো, চোখের মধ্যে সেই শোয়া পোকার লোম গুলো ঢুকে গেল। এবার তো আটকাতে পারছে না, চোখ দিয়ে চোখ বড় হয়ে গেছে, জ্বালা করছে, লাল হয়ে গেছে। এবার চোখের ডাক্তার কাছে গেছে, ওরা বললো ওরে সর্বনাশ, এ তো সোম দিয়ে বার করতে তো অনেক দিন লাগবে, কয়েকটা বার করেছে কিন্তু কিছুই হয়নি। এমন সময় ডাক্তারবাবুর কাছে এসছেন। ডাক্তারবাবু তখন শুনে টুনে ওদের হিস্ট্রি নিয়ে ওনার মাথার মধ্যে, উনি ওনার থেকেই ঘটনাটা শোনা, উনি বলে আমার মাথায় একটা দুর্বুদ্ধি হলো যে সাইলিশিয়া যদি কাটা ফেলতে পারে তা এইটা দিয়ে দেখি। তা উনি সাইলিশিয়া দিলেন। সাইলিশিয়া দেওয়ার পরে পরের দিন সেই ভদ্রমহিলা অনেক ভালো হয়ে গেছে, আর ঝুর করে সব কাটাগুলো বেরিয়ে গেছে। আর আমার একটা ঘটনা ঠিক এরকমই হয়েছিল তোয়ালে। সেই ভদ্রমহিলা থাকে দুর্গানগরে, শ্রীনগর বলে একটা জায়গা। তা ও তোয়ালি দিয়ে মুছতে গিয়ে ওর চোখে পড়েছিল, কিন্তু আমি সেখানে ওর স্যালিসিয়ার দিলাম না, ওর একটা সর্দি কাশির ভাব ছিল, ওখানে আমি অ্যানাগ্লিস দিয়েছিলাম 6, সেটাও খুব তাড়াতাড়ির মধ্যে সব ঝুমঝুম করে বেরিয়ে গেল। এবং দুটো চোখই ভালো হয়ে গেছে, এখনো তোরা খুব ভালোই। ভদ্রমহিলা বিয়ে বাড়ির অনুষ্ঠানে সিঁদুর খেলা হয়, হয়তো কম দামে সিঁদুর ছিল, এমন ভাবে পিছন দিকে ধরে জাপটে দিয়েছেন, আমাদের হুমায়ুন ভবনের পাশেই থাকেন, জাপটে দিয়েছেন যে চোখের মধ্যে ঢুকে গেছে, কিন্তু ওইটা বলছেন উনি কড়কড় কড়কড় করছে। তা আমি আমি সাইলিশিয়া দেওয়াতে উনি ভালো হয়ে গেছেন। এবং সাতক্ষীরা থেকে যখনই আসেন ইন্ডিয়া, মানে আমাদের এখানে, তখনই আমাকে কোনো পরিস্থিতিতে বিভিন্ন রকম ওষুধে ও অসুখে আমাকে দেখান। এই তিনটে শেয়ার করতাম অমরকান্তি মাধ্যমিক কেস। আর তাছাড়া এত সুন্দর সাইলিশিয়াকে চেনালেন কুণাল ভট্টাচার্য স্যার, সত্যি চিরকাল মনে থাকবে এবং আমাদের প্র্যাকটিস জীবনে আমরা খুব উন্নতি করবো। অসংখ্য ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে চলে যাব আমাদের গ্রুপের 14 ডাক্তার অমরনাথ চক্রবর্তী স্যারের কাছে। স্যার, আপনার আলোচনা দিয়ে আমাদের আজকের আলোচনাটা শেষ করব। আর এর মধ্যে দুই একজন প্রশ্ন করেছেন, একটা প্রশ্ন আমি পরে করে নিচ্ছি। স্যার, আপনি যদি কিছু বলেন। 14 ডাক্তার অমরনাথ চক্রবর্তী স্যার, আপনি মিউট হয়েছেন, আনমিউট করুন। হ্যাঁ, প্রথমেই আমি কুণালকে আমার জানাবার ধন্যবাদ। আজকে আলোচনাটা এত মনোমুগ্ধকর হয়েছে এবং এত পেনিট্রেটিভ হয়েছে যেটা বলে বোঝানো যাবে না। কিন্তু আমার একটা জিনিস মনে হয়েছে যে ওর ঝুড়িতে বোধহয় সাইলেসিয়া আরো কিছু রয়ে গেল যেটা আমরা পেলাম না, এরকম একটা আমার মনে হচ্ছে। বলছি যে সাইলেসিয়া হ্যাঁ, হ্যাঁ, মনে হয় স্যার। আরো একদিন বা দুদিন কি 3 দিন যদি বলতে পারে আমাদের কোনো আপত্তি নেই, কারণ আমরা শিখতে রাজি আছি, আমরা শিখতে চাই। সেটা এখন ওই বলতে পারবে ওর ঝুড়িতে কতটা আছে। হ্যাঁ, কুণাল স্যার, এইটা হচ্ছে না, এটা পরে, আগে শেষ করে নি। এটা হচ্ছে প্রথম কথা। এবার দ্বিতীয় কথা হচ্ছে কি, এই যে কুণাল বললো যে ওই ঠান্ডা খেতে ভালোবাসে, ঠান্ডা খেতে ভালোবাসে, এটা সেকেন্ড গেট। হ্যাঁ, আবার গরম খেতে ভালোবাসে থার্ড গেট, এটাও কিন্তু সাইলেসিয়া, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আর একটা কথা, ইনার্ট সাবস্টেন্স সম্বন্ধে যেটা বলা হয়, ইনার্ট সম্বন্ধে যেটা বলা হয় সেটা হচ্ছে যে এই ইনার লিভিং সাবস্টেন্সের পার্থক্যটা কোথায়। যেমন আমরা মানুষ, আমরা ইউনিভার্সাল সেন্সিটাইজার। কয়রা যদি একটা সোনা যদি ধরি, সোনা তো ইনার সাবস্টেন্স, কিন্তু সেটা কিন্তু ইউনিভার্সাল সেন্সিটাইজার নয়, তারা হচ্ছে সিলেক্টিভ সেন্সিটাইজার। সিলেক্টিভ মানে কি, আমি যদি সোনাকে যদি আমি নাইট্রিক অ্যাসিডের মধ্যে দিই, তারা সে কিন্তু খেলা শুরু করে দেবে। তাহলে এই পার্টিকুলার বিশেষ ক্ষেত্রে কিন্তু এদের একটা
আছে। ফলে ব্যাপারে যে সেনসিটিভনেস নেই এমন কোনো বিষয় পৃথিবীতে নেই। আরেকটা কথা মনে রাখতে হবে যে এই যে জড় আর জীব, এটা তো পরস্পরের তো রিসাইকেলের ব্যাপার, সেই জন্যই দেখা যায়, যদি আমরা একটু বিচার করি, যদি ভেবে দেখি, যদি একটু সাধারণভাবে যদি ভাবি, যে হ্যানিম্যান এই ইনার সাবস্টেন্সটাকে ডায়নামাইজেশন করে এমন একটা জায়গায় নিয়ে গেলেন, সেই নিয়ে যাওয়ার পর তার মধ্যে মনের লক্ষণই ধরুন, মনের লক্ষণই আমরা যেগুলো বেলাংশের মধ্যেও কিন্তু মনের লক্ষণ পাচ্ছি। আমরা কি একবারও ভেবেছি যে এই মনের লক্ষণটা বালির মধ্যে এলো, আমাদের মধ্যেই বা এলো কি করে? আমাদের মধ্যেই বা এলো কোথা থেকে? আর বালি করে, বালি তো আর আমরা খাই না, ইয়ে করি না। তাহলে প্রশ্নটা হচ্ছে যে এইরকম যদি ঘটনাগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি, আমরা যদি একটু ইয়ের কথা ভাবি, সোনার কথা যদি অরাম মেটালিক্যামের কথা যদি ভাবি, সেখানে অরাম মেটালিক্যামের বিষণ্ণতা বা অরাম মেটালিক্যামের সুইসাইডাল টেন্ডেন্সি, যদিও সুইসাইড আসে না, অনেকগুলো ধাক্কা খাওয়ার পরবর্তীকালে আসে, সে যাই হোক, তাহলে এই যে বিভিন্ন জিনিসের যে এই যে বৈশিষ্ট্যগুলো মানুষের সিকনেসের সঙ্গে যে ম্যাচিং করছে, এই জায়গাটা কিন্তু আমাদের একটু ভাবিয়ে তোলে যে তাহলে এদের সঙ্গে আমাদের মিল কোথার কেন আসছে, কোথা থেকে আসছে? তাহলে কি আমরা কি একই সোর্স থেকে তৈরি? এই ভাবনাটাকে মাথায় আমি ঢুকিয়ে দিলাম, যে একই সোর্স থেকে তৈরি হয়ে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আমরা আলাদা হয়ে গেছি। তাহলে হোমিওপ্যাথি মানে তাহলে কি হচ্ছে? হোমিওপ্যাথি মানেটা একটাই দাঁড়াচ্ছে যে আমার মধ্যে যে রোগটা আছে বা যে সিমটমগুলো, সিমটোম্যাটোলজি যেটা আছে, সেই সিমটোম্যাটোলজির কাউন্টার পার্ট প্রকৃতির মধ্যে আছে, কোনো না কোনো জায়গায় আছে। সেইটাই হ্যানিম্যান আবিষ্কার করে, এই কাউন্টার পার্টটা। তারপরে সে টিকিট কাটতে গিয়ে দেখেন না, আগে তো কাটতে গেলে কিছুটা ছিঁড়ে আপনাকে দিয়ে দিই, হ্যাঁ। ফলে ব্যাপার হচ্ছে এই যে কাউন্টার পার্টটা আছে, এই যে তাহলে এই কাউন্টার পার্টটাকে ম্যাচিং করাটা কিন্তু আমাদের কাজ। ফলে এই জন্য আমাদের কিন্তু সবসময় ভাবতে হবে যে আমরা যখন একটা ম্যাচিং যখন করতে যাব, যেমন আমরা কি করে, যেমন আমরা শুধু তো বহু সিমটম পেয়েছি, সেই জন্য আমাদের সেই ক্যাস্ট্রাকটিভ সিমটম গ্রহণ করে তবেই আমাদের ওষুধ দিতে হবে। এটা আমাদের কিন্তু গেলে চলবে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে এক্সারশনে এমন অ্যাগ্রাভেশন বারবার বলছে, এই যে স্যার এটা হচ্ছে সিম্পলিটি স্টিগমা। সামান্য পরিশ্রমে এই যে মেন্টাল হোক ফিজিক্যাল হোক, এই জায়গাগুলো কিন্তু মেন্টাল পরিশ্রমে কিন্তু এদের কিন্তু যে কষ্ট বেড়ে যায়। এইটা হচ্ছে মানে সবচেয়ে বড় কথা। এটা শুধু এর নয়, ক্যালকিউলেট কার্ভেও তাই, ক্যালকিউলেট কার্ভেও এরকম এক্সারশনে তার অ্যাগ্রাভেশন। তার ফলে দেখা যাচ্ছে কি, যে আমরা এই ওষুধগুলো খুব গায়ে গায়ে আমাদের আছে। ফলে আমি কুণালকে বলবো যে আরো যদি 2 দিন লাগে কি 3 দিন লাগে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা শিখতে রাজি আছি। এবার তুমি জানো তোমার ঝুড়িতে কতটা লুকানো আছে। এবার কারণ আমার যেন মনে হয়েছে আরো অনেক কিছু বলার ছিল, আমার মনে হয়েছে আর কি, এটা আমার ধারণা। তো সেটা তুমি তাহলে বলো, যে এবার তুমি কদিনে বলবে। এবার আমি রাখছি, ধন্যবাদ। গরম না মানে পেটের জন্য খাবারটা গরম, যে কোনো গরম খাবার তার সহ্য হয় না, অথচ সে শীতকাতর মানুষ, তার জহর কথা, গরমে ভালো থাকার কথা, অথচ গরমে তার এই পিকুলিয়ার লক্ষণ, এটা তার জন্য। স্যার আপনি মিউট হয়ে আছেন, অমরনাথ চক্রবর্তী স্যার। ও ও বলতে ভুলে গেছি, হ্যাঁ বলছি যে এটা আছে, এটা হচ্ছে আপনি যদি কেন্টের এপারে স্টমাকে চলে যান, সেখানে দেখবেন ফুডের আন্ডারে দেখবেন সাইলেসিয়া আছে, ফুডের আন্ডারে সাইলেসিয়া আছে। আবার এই ফুডের আন্ডারে, কোল্ড ফুডের আন্ডারে, সেখানে সাইলেসিয়া কিন্তু সেকেন্ড। আমি এটা রেপারেই দেখি। বলিনি, আমি বলছি যে স্যার ওই যে গরম খাবারটা তার সহ্য হয় না, সহ্য করতে পারে না। সহ্য হয় না সেটা তো অন্য কথা, সেটা গরমটা সহ্য করতে পারে না সেটা তো অন্য কথা। আমি যে গরম খেতে ভালোবাসি সেটাও আছে, সেটা আছে ব্যাপারটা, সেটাই বলছি আমি। এবং আমরা তো গরম পেয়েছি, প্রচুর পেশেন্ট পেয়েছি যে গরম খেতে চায়, তবে হালকা গরম, ঠান্ডা হলে খেতে চায় না। হ্যাঁ স্যার এটা হালকা গরম মানে হট, স্যার অমরনাথ স্যারকে বলছি, এটা হট মানে হট ফুডেরও আছে সাথে, হট মানে আর্সেনিক লাইকোপোডিয়ামের মতো হট, ওইটা আমি এটাও সাইলিসিয়াস আছে, সিনথেসিসে আছে। সিনথেসিসে কিন্তু তার রেফারেন্সও দেখতে হবে। ঝামেলাটা সিনথেসিসে স্যার বেশি। রেফারেন্স কেন্ট দিয়ে স্টার দেওয়া আছে, আমি স্টারটার মানে জানি না। জি স্যার, কেটে আছে একটু বলবো। অমরনাথ চক্রবর্তী স্যার বলছিলেন আর কি হালকা গরম,
আসলে না, ওয়ার্ম যেটা আমি দেখছি জেনারেলটি যে, হ্যাঁ, সেখানে ওয়ার্ম বেডে অ্যামেল আছে, বা ওয়ার্ম স্টোভের যে উষ্ণতা, হ্যাঁ, ওয়ার্মেও কিন্তু অ্যামেল আছে, এটা দেখছি। তাহলে গরমে আর কি যে আরাম, সে ব্যাপারটা কিন্তু না, গরম গরম খাওয়ার জন্য খারাপ খাবার। গরম খাবার, গরমে আরাম, এটা তো আছে। মাথা ব্যথা তো গরম মাথাটা ঢেকে রাখলে তার মাথা, ওই ক্ষেত্রে তো গরমে উপশম ঠিক আছে, কিন্তু গরম তার প্রবলেম করে গরম খাবারে, মানে গরম যে শরীর ঢেকে খাওয়াটা অন্য জিনিস, আর গরম খাবার পেটের মধ্যে যেটা। না, সেখানে প্রবলেম করে না বলছি, চাই বলছি। দেখছি না, এখানে তো কিন্তু রেপার্টরি যে ছিল মানে আর কি, তো এটা যে কোনো জেনারেল সিমটমস এর ক্ষেত্রেই হওয়া উচিত আর কি, সেই অর্থে বললাম। আর খাবার হয়তো আপনি যেটা বলছেন ওটা হতে পারে স্যার। না, খেতে চাই স্যার, আমি তো রেপার্টরি থেকে বলছি, আমি তো একদম মানে সামনে নিয়ে বসে আছি, আমি একদম সামনে নিয়ে কেন্টের রেপার্টরি থেকে বলছি আপনাকে। স্যার একটু বলবো? ওইটা আমরা অস্বীকার করিনি, আমরা বলছি গরমটা থার্ড গ্রেডের পছন্দ, ঠিক আছে, গরমটা প্রবলেম হয় তাই বলছি আমি তো। ওটা ঠিক আছে, আমি এটা বলছি যে গরম খেলে তো সমস্যা হয়। হ্যাঁ, গরম খেলে সমস্যা হয়, সেটা কিন্তু থার্ড গ্রেডে আছে। গরম গরম ওয়ার্ম ড্রিঙ্কসে আছে, ওয়ার্ম ফুডটা দেখে নিচ্ছি, ওয়ার্ম ফুডে কি আছে, সেটা যে ওয়ার্ম ফুড থাকে সেখানে কতটা কি আছে দেখে নিচ্ছি। রেপার্টরি দেখিনি এই ক্ষেত্রে, আমি মেট্রোমেটিক দেখছি বেশ কয়েকটা, সেখানে সবগুলাতেই গরম খাবারটা সহ্য হয় না, এই কথাটা ওই রেপার্টরি আমার দেখা হয় নাই। রেপার্টরিতে হট ফুড ডিজায়ার আছে, তো হট ফুড ডিজায়ার আছে রেপার্টরি। ওর ইয়েটা আছে। আর ওই যে হট যেটা তুমি বলছো না, সিনথেসিস হলে কিন্তু তার রেফারেন্স দেখবে। রেফারেন্স কেন্ট স্টার, মানে ওটা কেন্টের কোন লেকচারের কোন জায়গায় লুকিয়ে আছে। তাল তাল সেটা হতো, সেটা হলে নেওয়া যাবে, সেটা হলে নেওয়া যাবে। শ্রদ্ধা আশরাফুল হক স্যারের কথাটা বলি, যে গরম খাবারে যেটা স্যার বলছেন সহ্য হয় না, সেটাও কিন্তু আছে থার্ড গ্রেডে আর কি। ও, একটা কথা বলতে ভুলে গেছি কুণাল, সেটা হচ্ছে যে ওই যে তুমি কক্সিসে ইনজুরির কথা বলছো না, ওই যে আঘাত ইনজুরির পরে, তো হ্যাঁ, কক্সিসে ইনজুরি কিন্তু তোমার সাইলেসিয়া ফার্স্ট গ্রেড কক্সিস ইনজুরি। এবং আমি বহু পেশেন্ট আছে পরবর্তীকালে দিয়ে আছে। হ্যাঁ, রিসেন্ট একটা অবশ্য মেডিনাম দিয়ে আমি এনেছি, মানে তার ওই সাইলেসিয়া তো যাচ্ছিল না, কিন্তু তার ওই মায়ের মৃত্যুর ব্যাপারটা সে মন থেকে মানতে পারে। 50-52 বছরের ছেলে, এবং সে আমার কাছে বলতে কেঁদে ফেলছে, বারে কেঁদে ফেলছে, মাকে মিস করছি এটা বলছে। তারপর ব্যাপার হচ্ছে যে ওইখানে আরো কতগুলো সিমটম পেয়ে থাকলাম যে সাইকোটিক টেন্ডেন্সিটা অলরেডি ওর ডেভেলপ করে গেছে, যার জন্য সাইকোসিসের প্রাধান্যটা বিভিন্ন দিক থেকে দেখে তারপর ওকে আমি মেডোরিনাম দিলাম। মেডোরিনাম দেওয়ার পর খুব মার্ভেলাস রেজাল্ট হয়েছে। আর ব্যাপার হচ্ছে যে এই যে জায়গাটা যেটা, এই যে ইনজুরি জায়গাটা, এটা কিন্তু আমাদের কিন্তু খুব ভাবিয়ে তোলে। এই কোমরের ইনজুরি কিন্তু আমরা অনেক সময় আমাদের দম বেরিয়ে যায়, কিন্তু এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু সবসময় যেতে চায়, কারণ ওয়েট বিয়ারিং একটা ব্যাপার আছে, তো বিয়ারিং ব্যাপার থাকার জন্য হয় কি অনেক সময় দিলেও যেন যে আছে। এবং এই আমাদের ইনজুরি অফ স্পাইন, যেটা কিন্তু অন্যান্য ওষুধও আছে, যখন পাবো না তখন অন্যান্য জায়গা থেকে আমাদের ধরে নিতে হবে। এবং আমি এরকম একটা কেস কিছু করেছি, আমি সেই জন্যই কথাটা বলছি। এই মুহূর্তে 4-5 জন আছে। হ্যাঁ, ফলে এই যে ইনজুরির যে কক্সিসের ইনজুরির যে ব্যাপারটা আছে, এইটা কিন্তু একটা খুব মার্ভেলাস জায়গা, কিন্তু আমাদের কাজ করার জায়গা। আমরা কিন্তু এই জায়গাটা কিন্তু অসাধারণ রেজাল্ট দিতে পারবো, যেটা তুমি বলছো সাইলেসিয়া দিয়ে তুমি যে রেজাল্টটা করেছো, ওটা আশ্চর্য হওয়ার কিছু নেই। এরকম রেজাল্ট আমি জীবনে প্রচুর পেয়েছি। হ্যাঁ, যার জন্য বলছি যে আমরা একটু সতর্ক হয়ে যদি কাজ করি, আমরা তাহলে খুব ভালো রেজাল্ট দিতে পারবো। হ্যাঁ, সেটাই বলছিলাম স্যার, যে আমরা তো জানতাম না সাইলেসিয়া, তো যখন পড়ানো হয়েছে আমাদের মেটেরিয়া মেডিকাতে, সাইলেসিয়া যে কক্সিস ইনজুরিতে কাজ করে কেউ তো বলেনি, এটা তো ঠিকই শেখা। যে হাইপেরিকাম আমরা জানতাম, কার্বো অ্যানিমালিস জানতাম, কিন্তু সাইলেসিয়া
হ্যাঁ মেজেরিয়াম মেজেরিয়াম আছে, কিন্তু জীবনে আমি দেইনি বা দেওয়ার সুযোগ পাইনি, বা আমি কার্বন ইঞ্জেকশন দিয়েছি বলে মনে পড়ে না। তবে হাইপেরিকাম তো প্রচুর দিয়েছি, হাইপেরিকাম সাইলেসিয়া এগুলো তো দিয়েছি আমি, এগুলো তো প্রচুর দিয়েছি। আমার হাইপেরিকাম একটা কোমরের কেস হয়েছিল এইরকম, এই কোমরে একটা ব্যাপারে হাইপেরিকাম যে গোটা শরীরে স্কিন এরপশন বেরিয়ে গেল, মানে একটা ঘটনা, এটা বেরিয়ে যায় প্রচুর। এরকম অভিজ্ঞতা কারো হয়েছে কিনা আমার জানা নেই, তো এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম। যে সাইলেসিয়া আমরা বলি এই সময় সিমটমে ভুল হয়ে যায়। গতকালই একজন পেশেন্ট এসেছিল, একটি মেয়ে, একটু অভিজ্ঞতার কথা বলছি, সময় হবে কি না? হ্যাঁ হ্যাঁ, শুনবো না কেন, অবশ্যই আছি। হ্যাঁ, সেটা তো 15 বছরের মেয়ে, তাকে নিয়ে এসছে। ডেকেছিলাম বিকেল 5টায়, তারা এসে গেছে 4টের সময়, অথচ খুব দূরে থাকে না, কাছেই থাকে। বৃষ্টির মধ্যে চলে এসছে। এবার মা, হ্যাঁ সেটাই বলতে চাইছিলাম আমি, বলছি আপনার তো অন্য চোখ, সেটা তো। এবার যখন বলা শুরু করেছি, মানে কেস টেকিং করা শুরু করেছি, তো মেয়েটার মুখে প্রচুর ব্রণ আছে, কিছু বলছেন, বলে যাচ্ছে, মেয়েটা কিছু বলার সুযোগ পাচ্ছে না। আমি দেখলাম যে কেস টেকিং করতে গেলে তো 15 বছর বয়সে তো নিজের সিমটম দিতে পারে, মেয়েটা চুপ করে বসে আছে আমার সঙ্গে। তো আমি জিজ্ঞাসা করছি যে তোমার কি ভালো লাগে, কি তোমার সমস্যা বলো। মেয়েকে চুপ করিয়ে মা বলছে। তা আমি বাধ্য হয়ে মাকে বললাম আপনি বাইরে যান, মেয়ে বলবে। মা বলছে না 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 না, ও কিছু বলতে পারে না, ও বলতে পারবে না ঠিক মতো, তো না পারলে বাইরে যান। তো অনেক বলার পরে মেয়ে কিছুতেই যেতে দেবে না, না না তুমি যেও না, তুমি বসো। আমি জোর করে মাকে বাইরে পাঠিয়েছি। মা বলে যাচ্ছে যে মেয়ে কিছু বলতে পারবে না, হাত ভীষণ ঘামে, ভীষণ টেনশন করে, ইত্যাদি ইত্যাদি বলে গেছে। আমি ভাবলাম তো মুখে ব্রণ, হাত ঘামে, টেনশন করে, মাকে যেতে দিতে চাইছে না, করে বসে আছে। মা বলছে ও কিছু বলতে পারবে না, ও ভীষণ ভয় পায়। না এই তো সাইলেসিয়া হতে পারে, আমি মনে মনে ভাবছি কেসটা কি করার আগেই তো নিশ্চয়ই সাইলেসিয়া হবে। তারপরে বলছে, শুরু করলো যে তার মেন্সেরও সমস্যা আছে, ক্লটেড মেন্স হয়, মানে মেন্সের সময় বমি করে, মা বলে গেছে এগুলো। আমি টিউবারকুলার সিমটম, সাইলেসিয়া আসতেই পারে। তারপরে মেয়েকে জিজ্ঞাসা করলাম, এবার মেয়ে বলছে আমি ভীষণ ভয় পাই, নিজেও বলছে আমি পরীক্ষায় ফেল করে যাব, আমার স্টেজে উঠতে ভয় লাগে, লোকে আমার দিকে তাকাবে, ইনসিকিউর ফিল করি, লোকে কি আর কি আমার সম্বন্ধে কি ভাব। সাইলেসিয়া সিমটম, সাইলেসিয়া দেবো, কন্ট্যাক্ট করতে পারি না, পেশেন্ট বলছে। আমি তো দেখছি দিব্যি আই কন্ট্যাক্ট করে আমার সঙ্গে কথা বলছিস, তুই আই কন্ট্যাক্ট, মানে আমি বলতে চাই পেশেন্ট বললেই যে আমরা সেটা লিখে নেবো বা বুঝে নেবো সেটা কিন্তু নয়। আমি দেখছি মা চলে যাওয়ার পরও সুন্দরভাবে আমার সঙ্গে কথা বলছে, যথেষ্ট কনফিডেন্স নিয়ে কথা বলছে, অথচ মুখে বলছে আমার কনফিডেন্স নেই। দিয়ে তারপরে বলছে আমার প্রচন্ড ভয় লাগে, রাস্তার কুকুরকে ভয় লাগে, যদি কামড়ে দেয় তাহলে ইনজেকশন দিতে হবে, ভয় লাগে। আমি বলছি এটাও তো সাইলেসিয়া। তারপরে দেখছি ফ্যামিলি হিস্ট্রি যখন নিচ্ছি, আমি ভাবলাম কনফার্ম নেই। ও বলছে যে আমার বাড়ির লোক আমাকে বলে যে আমার কিছু হবে না, আমার দ্বারা কিছু হবে না, মানে ওর দুঃখ কথা বলে বুঝলাম। ও বাবা, এত মারাত্মক। বাড়ির লোক বলে আমার দ্বারা কিছু হবে না, আমার আমি কিছু একটু কার্টুন দেখলেই বা একটু কিছু গল্প বই পড়লেই দাদা লাগিয়ে দেয় মাকে, জন্য আমাকে বকাঝকা করে, বাবা বকাঝকা করে, দাদা ভালো না, ইত্যাদি ইত্যাদি। এবারে ফ্যামিলি হিস্ট্রি নিতে গিয়ে দেখছি তার, আমি বললাম তোর মনে কোনো দুঃখ আছে, তুই কি একা চুপচাপ থাকতে ভালোবাসিস বলছিস? বলছে গান শুনতে খুব ভালোবাসি। বললাম কথাবার্তা পরিষ্কার, বলছে না সঙ্গে, কিন্তু ঠাকুমার তো ক্যান্সার হয়েছিল,
তারপরে কেসটা নিয়ে তারপরে মাকে মায়ের হিস্ট্রি তো ঠাকুমার আছে, ওর পিসির আছে, আমার কাকা শ্বশুরের ছোট মেয়ের আছে, আমার মায়ের শাশুড়ির শাশুড়ির আছে, ওর শাশুড়ির শাশুড়ি আর কি, লাইন আমার দিয়ে আর কি। ঠাকুমার ভাইয়ের আছে, আমার ঠাকুরদার মায়ের আছে, মায়ের অ্যান্টিসিপেশন এরকম। মা প্রচন্ড পারফেকশনিস্ট, একটু মেয়ে বলছে বিছানার চাদর এদিক ওদিক হলেই মা ইয়ে ও করে। বাবা, তারপর ফাঁসি ওরকম দিয়ে। লাইন দিয়ে ক্যান্সারের হিস্ট্রি, গান শুনতে ভালোবাসে, মানে পুরো কেসটা উল্টে গেল। মানে যেখানে সাইলিসিয়া আসছিল, কনফিডেন্সের অভাব, ইমেজ কনসাস, ওইটা পুরো উল্টে গিয়ে কার্সিনোসিন হয়ে গেল। না না, তুমি তো অলরেডি জেনে গেছো যে ওটা কনফিডেন্স ওর আছে। ওর তো হ্যাঁ, মায়ের আমি তো ধারণা, বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝছি। তোমার মায়ের ধারণা যে ও পারে না, এবং ওর ওর ওইটা কিন্তু কি কষ্ট, লাগাতার কষ্ট, কন্টিনিউয়াস তার উপর টর্চার করা হচ্ছে, মেন্টাল হ্যাঁ, টর্চার করা হচ্ছে। ডমিনেশন। এই যে তাতে দখলদারি করা হচ্ছে, দখলদারি। এই যে দখলদারিটা করার জন্য মা করছে, ভাই করছে, এই দখলদারিটা করার জন্য দখলদারি থাকে, তার কনস্ট্যান্ট আন্ডার প্রেসারে আছে, তার ইমোশন গুলো সাপ্রেশন হচ্ছে, ইমোশন গুলো প্রেশন হয়। আর এটাকে তো আনহ্যাপিনেস বলে, এটাকে তো আনহ্যাপিনেস। এই আনহ্যাপিনেস তো অল্প কয়েকটা রাগে গো, এই তোমার এটা এই যে কনস্ট্যান্ট একটা তার চলছে, সেজন্য আফসোস তোমাকে সুযোগ পেয়ে কথাটা বলে কথা বলে ফেললে সাহস আছে তো, সাহস নেই তাও তো নয়। হ্যাঁ, খুব ভালোভাবে বললো, খুব ভালোভাবে বললো, গুছিয়ে বলতে বলে, কথা বলার ঢং থেকেও তো ইন্টেলিজেন্সিটা বোঝা যায়। তারপর গান ভালোবাসে, গান ভালোবাসে, এই জায়গাটা তো ছাড়া যাবে না। গান ভালোবাসে ফলে এই টোটালটা, তুমি যখনই বলছো তখন চর্চা করে সব বেরিয়ে আসলো। কিন্তু ওই জন্যই অল্প সিমটম ওষুধ থেকে টোটালটা শুনে দেওয়াটা অনেক বেটার। আর এখন তো শোনো, কার্সিনোসিন, তুমি যদি কার্সিনোসিন, মেডোরিনা, গোটা কয়েক ওষুধই তো খেলা দেখাবে তুমি। ভীষণ ভাবে আসছে দেখছি তো, মানে কতটা কেস আপনি কার্সিনোসিন তোমার চোখ খুলে তুমি চারদিকেই কার্সিনোসিন দেখতে পাবে। মানে এত ইম্পর্টেন্ট মেডিসিন যে আমি তো এটা ঠিক মতো জানলে পরে টিফিন খরচাটা হয়ে যাবে তোমার, মাসের টিফিন খরচা হয়ে যাবে কার্সিনোসিন জানলে মিনিমাম। তখন যে আর ইনজেকশনের ভয় কয়টা ওষুধে আছে? বসতে আছে না কি আমার আছে, বলছি ইনজেকশনের আছে। ওগুলো তো মনে নেই ভাবে, রেপার্টারি দেখলে হয়তো বলতে পারবো। ফিয়ার পিন অফ হবে, মানে রেপার্টারিতে ফিয়ার পিন ইনজেকশন তো নেই। পিন আসবে, পিন আসবে। ডক্টর চক্রবর্তী এবং দুজনকেই বলছি, আচ্ছা ভট্টাচার্যের এই পেশেন্টটা আগে সাইলিশিয়া তো নাকি? স্যার আমি ভেবে দেবো, কিন্তু এ তো পুরো পিকচারটাই আলাদা। ওর তো ল্যাক অফ কনফিডেন্স তো নেই, ওকে ডমিনেটেড, ডমিনেশনের যে হিস্ট্রি আমার যেটা মনে হয়েছে, এবং তার লাইন দিয়ে ক্যান্সারের হিস্ট্রি, তার ইয়ে ভালোবাসা, মায়ের অ্যান্টিসিপেশন গেল। মায়ের কর্তৃত্ব পরায়ণ, অর্থাৎ ও লং টাইম ও চাপের মধ্যেই থাকে, টর্চারের মধ্যে আছে, দিচ্ছে না, তার মানে ও সবসময় চাপের মধ্যে থাকে। হ্যাঁ টর্চার করাচ্ছে ওকে, দখল যাকে বলে। মা দাদা ওই ভয় থাকে। আপনাদের কি মনে হয় এরপরে মানে এখন এখন দেখছিলেন মানে কি বানাবে ভেবে পায় না। বা একদিকে হচ্ছে সন্ধ্যা মুখার্জি বানাবে তার মেয়েকে, সন্ধ্যা মুখার্জি বানাবে, কাউকে বন্দনা সেন বানাবে, কাউকে দেখা যাবে সেই ভগ্নী নিবেদিতা বানাবে, মানে সবকিছু একসঙ্গে বানিয়ে ফেলবে তার মেয়েকে। যার জন্য মানে এই যে টর্চার গুলো বাবা মায়ের, হ্যাঁ আজকাল যে টর্চার হয়েছে না, এই ভয়ঙ্কর টর্চার হয়েছে, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মেনটেনিং কজ হয়ে যাচ্ছে, এবং বাচ্চাগুলো কিন্তু তার ইমোশনের
ইয়ে করা মানে ইমোশনকে প্রকাশ করার জায়গা নেই, মানে ডিসচার্জ করার ক্ষমতা নেই, সব তো সাবপ্রেশন হয়ে যাচ্ছে। এবং এই জায়গাগুলো খুব আমরা কড়া হাতে যদি পেশেন্টের বাড়ি পরিবারকে যদি ধমক না দিতে পারি, তাহলে কিন্তু পেশেন্ট কিছু সারাতে পারবে না, উল্টে বেরিয়ে গিয়ে বদনাম করবে। হ্যাঁ, পেশেন্টটা বেরোনোর সময় লাস্ট মানে বাচ্চাটা বেরোনোর সময় লাস্ট প্রশ্ন করছে আমি মেন্টালি স্টেবল তো, ঠিক আছি তো, মানে আমার চোখে চোখ রেখে প্রশ্ন করছে, মানে ও যে মেন্টালি স্টেবল নয় ওটা ওর মা বলছে। আর বলছে কি আমি বললাম কে এনেছে, মানে ওর সমস্যার জন্য কে এনেছে, বলছে না মেয়েই বলছে আমার একটু দেখানো দরকার, সমস্যা হচ্ছে। শাইলিশিয়া তো এইভাবে বলবে না বারবার যে আমার দেখানো দরকার, ডাক্তারের কাছে নিয়ে চলো, মনে হয় আমার যা। আরেকটা কথা হচ্ছে কি যে ওর মা, এই যে মা বারবার ওর মধ্যে ডাইনামিক্যালি মানে ইনজুরি করছে, ওকে ডাইনামিক্যালি আঘাত করছে যে তুই এটা পারবি না, তোর দ্বারা এটা হবে না, যে বারবার তাকে মানে রিপিটেডলি তাকে যে হ্যামার করছে, এই হ্যামারিং গুলো তো নেগেটিভ হ্যামারিং গুলো তার করতে 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 একটা সময় তার ইয়ে হয়ে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে কি, আরেকটা জিনিস ভাবার আছে, কার্চিনোসিসের পেশেন্ট হচ্ছে যে আমাদের শুভ্র বলেছিল, খুব সুন্দর বলেছিল, ওর এক টিচারকে বলেছে এটা, আমিও তারপর ওই শুভ্রের কথাটা শোনার পর থেকে আমি কার্চিনোসিস পেশেন্টগুলো খেয়ালও করছি এখন আজকাল। সেটা শুভ্র বলেছিল যে আমাদের দরজার বাইরে ইয়ে থাকে না, পাপোশ থাকে না, ডোরম্যাট। হ্যাঁ, পাপোশে সবাই তো পাটা বুঝে ওঠে, হ্যাঁ, তবে যে কার্চিনোসিস পেশেন্ট ওই রকমই, তাকে সবাই কিন্তু নির্যাতন করে, চুপচাপ থাকে, কাউকে কিছু বলে না। এই যে কার্চিনোসিস পেশেন্টের এই যে জায়গাটা যেটা, কিন্তু এখানে এই জায়গাটা মেয়েটার মধ্যে আছে, কিন্তু ইন্টেলিজেন্সিটা হারাই গেছে, কিন্তু ইন্টেলিজেন্সি হারায়নি, এবং লাস্টে বলছে আমি এখন ইয়ে আছি, তোমার কাছে জেনে নিতে চাইছে সে ফিট আছে কিনা মেন্টালি। তার মানে কি সে মেন্টালি যে আনফিট নয় সেটা কিন্তু সে মনে মনে জানে, যে তার মা তাকে কিন্তু ওই জায়গাটা থেকে নিয়ে আসে। এই যে মায়ের যে এই যে ডিক্টেটরশিপ, মায়ের ডিক্টেটরশিপ চলছে, হ্যাঁ, দাদার ডিক্টেটরশিপ চলছে, এই ডিক্টেটরশিপ চলা মানে সে তো অত্যাচারিত হচ্ছে, এবং তার ইমোশন গুলো সাবপ্রেস হচ্ছে। এই জায়গাটা আমি ছাড়বো কি করে, ইমোশন সাবপ্রেস, এখানে তো কার্চিনোসিস এইটা একটা মূল জায়গা, এটা তো ছাড়া যাবে না। সেটাই, এই আপনার পরামর্শ না পেলে এই জায়গাটা হতো না, আমি শাইলিশিয়াই দিতাম আগে হয়তো, মানে এটা 2 মাস আগে হলেও আমি শাইলিশিয়া দিতাম। তার মানে স্যার এই কয়দিনে আপনি পরিবর্তন হয়ে সাইলেন্সের পরিবর্তে কার্চিনোসিস নিচ্ছেন? হ্যাঁ বলতে পারেন, স্যারের মানে স্যার যেগুলো বলেছেন সেগুলো কিছুটা ফলো করে কার্চিনোসিসে চলে এলো। না রেজাল্ট কি এসছে ভালো? রেজাল্ট এসছে কি? না না, এটা তো গতকালের কেস। ও গতকালের রেজাল্ট তোমার আসবে আশা করা যায়। দেখো ও বাড়িতে আচ্ছা এখন স্যার, আমি এতটা তো করতাম না, মানে এতটা জিজ্ঞাসা করতাম না, এতটা ডিটেইলসে হয়তো নিতাম না। না বাড়িতে ধমক দিতে হবে, ওর মাকে আগে ধমক দিতে হবে, ধমকটা দিতে শেখো। এরকম কথা শুনলে আসবে, নাহলে আপনাকে আমি দেখবো না। স্যারের সঙ্গে আমিও একমত, কারণ এখন একটা পেশেন্ট দেখতে এতটা সময় লাগে আমি নিজে চিন্তা করে পারি না, কেন যে লাগতেছে বুঝতে পারতেছি না, যত দিন যাচ্ছে তত আরো বেশি সময় লাগতেছে। আমি তো তোমাদের ক্ষতি করে দিলাম গো, তোমরা অনেকগুলো রুগী দেখতে পাচ্ছে। না না, অত পেশেন্ট দেখার দরকার নেই। সারাদিনে ওই যে আমাদের আশরাফুল হক স্যার কি বলে, স্যার আছে আরেকটা গল্প শোনা যাবে। কি গল্প? অর্থের পিছে দৌড়ানোর ওই যে একটা গল্প করছিলেন না আমাদের ইয়াতে থাকতে, বিও হিসেবে থাকতে, অর্থের পিছে একটা ক্লাস করছিলেন আপনি। আমরা অর্থের পিছে যেন না দৌড়াই, আমাদের কি নিয়ে যেন একটা বিষয় খেয়াল আসতেছে না। হ্যানিম্যান নিজেও তো সংযত জীবন যাপনের কথা আগের হ্যানিম্যান তো বলেছেন এই কথাটা। জি স্যার। আচ্ছা, আমরা কিন্তু স্বার্থপর হয়ে যাচ্ছি স্যার। দেখেন কালকে আশরাফুল হক স্যার কালকে রাত্রে 2টা পর্যন্ত ছিলেন, ডক্টর অমরনাথ চক্রবর্তী স্যারও রাত 2টা পর্যন্ত ছিলেন। আমরা যদি রাত ডেইলি 2টা পর্যন্ত জেগে থাকি তাহলে পরের